ये कहाँ आ गए हम यूं ही राह चलते चलते आर्मी পার্সোনাল এরকম কিন্তু মোটামুটি এরকম ওয়েট নিয়ে তারপরে পাহাড়ে ক্লাইম্ব করে। এখন আমরা কিন্তু এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দিয়ে বাইক রাইড করছি, যেটা ইন্ডিয়া আর চায়নার বর্ডার হিসেবে আমরা সবাই জেনে থাকি। জানি না ঠিক চোখ মুখ চুলের অবস্থা কিরম আছে, তবে ওদিকে তাকানোর তোমাদের দরকার নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো। গতকাল আমরা এসে পৌঁছেছিলাম এই প্যাংগং লেকের একদম পাড়ে অবস্থিত মেরাক ভিলেজে। তারপরে গতকালের ব্লগটা কন্টিনিউ করিনি, মোটর লোয়িং সেটআপে তোমরা দেখতে পেয়েছো যে এই পেছনে রয়েছে পদ্মা লোটাস হোমস্টে। এই হোমস্টেতে আমরা রুম নিয়েছিলাম। এই হোমস্টেতে মোটামুটি ধরে নাও 4-5টা মতো রুম রয়েছে। এদিকে প্রথম যে রুমটা, এই রুমটা আমি নিয়েছিলাম, মানে আমি, বনি আর বান্টু। আর তার সাথে এদের আরেকটা নতুন রুম হয়েছে, যেটা আমি যখন 2022-এ এসেছিলাম তখন ছিল না। এই রুমটাতে অ্যাটাচ টয়লেট রয়েছে, তো এই রুমটা বাকি সবাই নিয়েছে, মানে 8 জন হচ্ছে এই রুমে রয়েছে, বাকি আমরা 3 জন হচ্ছে এখানে রয়েছি। এই হচ্ছে পদ্মা লোটাস হোমস্টের একদম উঠান। আর এখান থেকে আমি সকাল সকাল আবার ব্লগটা কন্টিনিউ করছি। আশা করছি তোমাদের রাইডটা ভালো লেগেছে গতকাল, আর তার সাথে সাথে আজকে যা দেখাবো তোমাদের সেটাও তোমাদের ভালো লাগবে। তো আমি আর আমার ফেস দেখাচ্ছি না, একটু জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এদিকে সামনে প্যাংগং লেক থেকে শুরু করে সমস্ত কিছু কি কন্ডিশন হয়ে রয়েছে একটু দেখাই তোমাদের। গতকাল আমরা এখান থেকে এসেছি, ঠিক রাস্তাটা এরমভাবে এসছে, একদম প্যাংগংয়ের শুরু হচ্ছে লুকুং থেকে, তারপরে স্পাগমিক, মান, তারপরে এই মেরাক ভিলেজে এসে পৌঁছেছি। এই হচ্ছে প্যাংগং লেকের অবস্থা। গতকাল যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন লেকের কালার অতটা নীল ছিল না, তার কারণ হচ্ছে ছাওয়া পড়ে গেছিলো। আর আজকে সকালবেলা এখনও অবধি সূর্য যেহেতু ওই পাশে রয়েছে, তাই জন্য লেকের কালার অতটা নীল লাগছে না। এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু ডিপ নীল লাগছে, কিন্তু এই দিকটা পুরো চকচক চকচক করছে, রিফ্লেক্ট করছে, তো ওরকম লাগছে না। সূর্যটা যখন আরেকটু উপরের দিকে উঠবে তখন আরও ভালো লাগবে। আজকে আমরা এইদিকে বেরিয়ে যাব। এইদিকে রয়েছে হানলের রাস্তা, একদম রেজাংলা হয়ে হানলা পৌঁছাবো আমরা। আর এই দিকের ভিউটা দেখো, জাস্ট পদ্মা লোটাস হোমস্টের পেছনের ভিউটা দেখো। এদিকে আমরা সব বাইক পার্ক করেছি, তার সাথে আর কিছু বাইক এদিকে পার্ক হয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ, দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। আসলে কী বলতো, লেক হোক বা সমুদ্র, তার জলের কালার কিন্তু আকাশের উপর অনেকটা ডিপেন্ড করে। আকাশ যদি নীল থাকে, একদম ব্রাইট সানি ওয়েদার থাকে, তাহলে জলের কালারও খুবই নীল হয়, খুবই মানে একদম ডিপ নীল যাকে বলে সেটা হয়। তো প্যাংগং লেকের ভিউ তোমাদের দেখাবো আর একটু পরে আশা করছি। এখন টাইম হয়েছে অনলি 6:45। আমি উঠে গেছি আজকে একটু তাড়াতাড়ি, তো কারণ আমাদের যে রুমটা রয়েছে ওই রুমে একদম রোদ এসে পড়েছে, আর তারপরে আমি আর ঘুমাতে পারিনি, তাড়াতাড়ি উঠে গেছি। উঠে এখন প্যাংগং লেক দেখতে বেরিয়েছি আমি একাই। এই হচ্ছে পদ্মা লোটাস হোমস্টের বোর্ড দেখতে পাচ্ছি এখানে। আমি জানি না এই নাম্বারটা চালু আছে নাকি, আমি ভেতরে জিজ্ঞেস করে নিচ্ছি। এই প্রথম রুমটা হচ্ছে আমাদের, এদিকে আমি আর যাচ্ছি না। এইদিকে রয়েছে টয়লেট, এখানে কিন্তু কোমোড নেই, কিন্তু পাশের যে রুমটা রয়েছে সেখানে কিন্তু কোমোড রয়েছে। মানে বাকি যারা রয়েছে, যে রুমটা দেখালাম তোমাদের পেছন দিকে, ওখানে কোমোড রয়েছে। এখানে একটা মোটামুটি ধরে নাও বেসিন বসানো রয়েছে, আর এখানে কোমোড অলরেডি চলে এসছে, হয়তো কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এখানে কোমোডও সেট আপ হয়ে যাবে। ডাইনিং এরিয়াতে এখন সিচুয়েশান হচ্ছে এরকম। এই ডাইনিং এরিয়া রোদ এসছে দেখো। গতকাল এখানে আমরা ডিনার করেছি, আর সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি, তবে আমি কিন্তু এসে এখানে ল্যাপটপ খুলেছি, ডেটা কপি করেছি, সমস্ত কিছু করেছি আর কি বলতে পারো। এখন যেটা করবো, পাশেই কিচেন রয়েছে, কিচেনে আমি একটু বলবো যদি আমাকে এক কাপ লাল চা বানিয়ে দেয়, তাহলে আমি লাল চার সাথে সাথে একটু প্যাংগং লেকটাকে এনজয় করবো। আর এই পদ্মা লোটাস হোমস্টেতে আমাদের পার পার্সন 1000 টাকা করে লেগেছে, ডিনার আর ব্রেকফাস্ট তার মধ্যে ইনক্লুডেড। যে পাশের রুমটা রয়েছে, যেটাতে ওই রুমটা দেখালাম, ওই বাড়িটা, তো সেখানে কিন্তু প্রথমে বলছিল যে 2000 টাকা করে, কারণ ওখানে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো আমি বলেছি, আর আমাকে চিনতেও পেরে গেছে, তো আমি বলেছি যে যেহেতু আমরা সবাই একসাথে রয়েছি, 11 জন রয়েছি, তো একই রেট লাগাতে, তো প্রত্যেককে 1000 টাকা করে নিতে। তো সেটাই কিন্তু দিদিরা বা আন্টিরা নিয়েছে। আরেকটা জিনিস তোমাদের ইনফর্ম করে দিই, এই যে লোকেশন রয়েছে এই হোমস্টেতে কিন্তু BSNL পোস্টপেড চলছে। আর যদি এয়ারটেল পোস্টপেডের কথা বলি, তাহলে একদম মোড়ের মাথায় যেতে হচ্ছে। মোড়ের মাথায় গেলে এয়ারটেল পোস্টপেডেরও কিন্তু কানেকশান পাওয়া যাচ্ছে।
সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছি, সেটা তো তোমাদের বলেইছি প্রথমে। তারপরে এখন আমরা একদম প্যাংগংয়ের পাড়ে চলে এসেছি শ্যুট করার জন্য। বেশ কিছু শট নিয়েছি, বেশ কিছু ফটোস তুলেছি, আর তারপরে এখন আমরা সব ইডিয়েটসরা একসাথে বসে প্যাংগংয়ের পাড়ে বসে আড্ডা মারছি। এই হচ্ছে প্যাংগং লেকের সিচুয়েশন। এখন কোথায় চলে এসেছি আমরা, দেখো কোথায় বসে আছি, একদম প্যাংগং লেকের পাড়ে। দারুণ ভিউ। তবে আরেকটু নীল আমি এক্সপেক্ট করেছিলাম যেটা বিকালের দিকে হবে, এখন হবে না। এই জন্য প্যাংগংয়ের মেরাক জায়গাটাকে বা মেরাক ভিলেজটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। এত ফাঁকা, এখানে মানুষজনের চাপ নেই, প্রেশার নেই, ফটো তোলার ভিড় নেই, নিজের মতো করে সময় কাটানো যায়, একদম নিজের মতো করে। তো আমিও তোমাদেরকে সবাইকেই সাজেস্ট করবো যে তোমরা যদি আসো প্যাংগংয়ের সাইডে তো মেরাকে থাকার চেষ্টা করো, কারণ প্রথমে যে স্প্যাকমিক বলো, প্রথমে লুকুং বলো, এই সব জায়গা থেকে মেরাক অনেক 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 ভার্জিন। আর তারপরে যদি এখান থেকে হানলের দিকে যাওয়ার থাকে, এখান থেকে উমলিংলার দিকে যাওয়ার থাকে, তাহলে তো আরও ইজি হয়ে যাবে, কারণ আমরা ব্যাক সাইডের রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাবো রেজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে তারপরে হানলে। এখানে যে ঘাসগুলো রয়েছে এগুলো কাঁটার মতো আর কি, এই যে এই ঘাসগুলো ও মোটামুটি ও নিজে খেয়েছে খোঁচা, তারপরে সৌমদীপকে ঠেলে বসিয়েছে এই ঘাসের মধ্যে। আমি তো রাইডিং গিয়ার্স পরে আছি, আমার অতটা লাগেনি। দেখেছো দেখি বলটা দেখি। আরে আমি তোকে কিছু করবো না, সত্যি বলছি। পদ্মা লোটাস হোমস্টে থেকে বেরিয়ে পড়ছি আমরা। ও ভাই, প্যাংগং এর কি কালার দেখা যাচ্ছে রে ভাই। একটু দুপুরের পরেই প্যাংগং এর কালার পুরো ফুটে ওঠে। এখন দুপুর 2:03 আর আমরা বেরোচ্ছি মেরাক থেকে। অনেকটাই লেট করে আমরা বেরোচ্ছি, অনেকটাই। ঠিক আছে, আজকে আমাদের জার্নি খুব বেশি নয়, 140-142 কিলোমিটারের। আমরা এখান থেকে যাব হচ্ছে হানলে, মানে মেরাক টু হানলে। আর এই রোডে আমরা প্রথমে পাবো হচ্ছে চুসুল। চুসুলের ডিস্টেন্স এখান থেকে 20-22 কিলোমিটার মতো হবে। চুসুল ক্রস করব, তারপরে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, তারপরে আস্তে আস্তে আমরা নিয়মার দিকে এগোবো, নিয়মা থেকে হানলের দিকে এগোবো। মেরাকে খুব সুন্দর স্টে ছিল আমাদের, খুবই সুন্দর, পুরো এনজয় করেছি মেরাক ভিলেজ। আর এখন আমরা বেরোচ্ছি। শর্ট টট নিয়েছি ইনস্টাগ্রামের জন্য, যা শর্ট নেওয়া হয়েছে, রিল টিল যা বানানো হয়েছে, জাস্ট মারাত্মক। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, একবার ইনস্টাগ্রামটা চেক করো, রিলগুলো দেখো কিরম লাগছে আর কি। প্যাংগংয়ের কালার দিনের 7-8 রকমের হয়ে যায়, 7-8 রকমের। একটু আগে পুরো এইরকম ব্রাউন কালারের হয়ে গেছিলো প্যাংগং লেকের কালার, আর এখন দেখো পুরো 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 সমুদ্র মনে হচ্ছে, সমুদ্র। আমরা বেরিয়েই আবার দাঁড়িয়ে পড়েছিলাম, তার কারণ হচ্ছে ড্রোন শট। এরকম একটা রাস্তা দিয়ে বাইক চালানোর যে যদি শটই না নিতে পারি, যদি উপর থেকে কেরম লাগে সেটা যদি দেখাতেই না পারি, তাহলে আর কি ভিডিও বানালাম, তাহলে আর কি ব্লগিং করলাম। যাই হোক, এরকম একটা টারম্যাক রোড, আশা করছি আমরা পুরোটাই আজকে টারম্যাক পাবো, দু একটা জায়গা ছাড়া। তবে দেখা যাক, লাস্ট টাইম কিন্তু খুব বাজে রোড ছিল, এইবারে মনে হয় ভালোই পাবো। আমাদের আজকে জার্নি হচ্ছে মেরাক থেকে, মানে প্যাংগং লেকের উপর একদম শেষ ভিলেজ মেরাক থেকে হানলে অবধি। আর তার সাথে সাথে রাইড শুরু করেছি জাস্ট, আর লেফট সাইডে প্যাংগং লেকের ভিউটা দেখো। যদি মুখটা একটু ঘোরাই, আমি ক্যামেরাটা একটু যদি ঘোরাই, তাহলে ভিউটা জাস্ট তোমরা ফিল করতে পারবে। কোনো জায়গায় নীল ছাড়া আর কোনো কালার দেখা যাচ্ছে না লেকে। নীল 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 পুরো একদম ছড়াছড়ি। প্যাংগং দেখে কালকে যারা যারা পাগল হয়ে গেছিলো, আজকে তারা মহা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আমি তো জানি এরকমই কালার হয়ে যাবে দুপুরবেলার পরে। নীল আকাশ রয়েছে মানে প্যাংগংয়ের থেকে সুন্দর জিনিস আর কিছু হতেই পারে না। যদি তোমরা প্যাংগং ভিজিট করতে চাও, প্যাংগংয়ে এরকম কালার পেতে চাও, তাহলে দুপুর 1:30-2টোর পর থেকে বিকাল 5টা অবধি, যেরকমটা তোমাদের তখনই বললাম, তো এরকম কালার কিন্তু পেয়ে যাবে। 5টা 5:30 অবধি থাকবে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা প্যাংগংকে ছেড়ে দেবো। মোস্ট প্রবলি আমরা এখান থেকে প্যাংগংকে ছেড়ে দেবো। এদিক থেকে কিন্তু প্যাংগং তিব্বতের দিকে ঢুকে যাবে। 140 কিলোমিটার লম্বা একটা লেক,
যেটা যার 1/3 ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আমরা সোজা বেরিয়ে যাব চুসুলের দিকে। চুসুল কিন্তু খুবই রিমোট একটা ভিলেজ, আর তার সাথে সাথে খুবই সেন্সিটিভ একটা জায়গা। চুসুলে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে, এর আগে ইন্ডিয়া চায়নার যুদ্ধ হয়েছে, চুসুলকে কেন্দ্র করেই কিন্তু যুদ্ধ ঘটেছে। প্যাংগং শেষ করতে করতে আমরা একটা পুরো বোল্ডার জোন পেয়েছি, মাঝখান দিয়ে রাস্তার দুপাশে বোল্ডার আর চওড়া একটা ভ্যালি, বিশাল ওয়াইড একটা ভ্যালি। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে হোয়াইট কিছু ক্যাম্প দেখা যাচ্ছে, মোস্ট প্রবলি ওগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মির শেষ বাংকার। তারপরেই তিব্বত পড়ছে, চায়না অকুপাইড তিব্বত। দু সাইডে পাহাড়ের দুরকম কালার রয়েছে, এদিকটা পুরো একদম বাদামি বলতে পারো, আর এদিকটা দেখো একদম হলদেটে, একদম বালির মতো কালার। এদিকটা বালির মতো কালার মনে হচ্ছে সত্যি, আর এদিকটা একদম প্যাস্টেল কালার দিয়ে ব্রাউন করে দিয়েছে। দেখো দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা এখান দিয়ে বললাম যেরকম চুসুল অব্দি রোড কিন্তু আগেরবারে বেশ ভালোই ছিল, এইবারও দারুণ রোড পেয়েছি আমরা। আর তার সাথে সাথে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, চুসুল থেকে রেজাংলা রাস্তাও খারাপ ছিল, আর রেজাংলা থেকে নিয়মার রাস্তাও মোটামুটি খারাপই ছিল। ওই যে সামনে দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামটার নাম হচ্ছে চুসুল থেকে রেজাংলাতে আমরা একটুখানি দাঁড়াবো, ওয়ার মেমোরিয়াল দেখবো, তারপরে আবার এগিয়ে যাবো। সামনে আমাদের একটা পাসও ক্রস করতে হবে। আর চুসুলের কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, দারুণ সুন্দর ভিউ। পুলিশ চেকপোস্ট চুসুল, আমরা লেফট সাইডের রাস্তা নিয়ে নিলাম। এই রাস্তাটা কিন্তু চুসুলের ভেতরে চলে গেছে, আমাদের যদি চুসুলের ভেতরে ঢোকার কোনো দরকার নেই, তাই জন্য আমরা কিন্তু এই রাস্তাটাই নিয়ে নিলাম। এটাই স্ট্রেট রেজাংলার দিকে চলে গেছে রাস্তা। এখানে আবার অফরোড শুরু হয়ে গেছে রেজাংলার জন্য, জানি না সামনের দিকে কতটা আমরা অফরোড পাবো। খুব খারাপ পাথরের রাস্তা কিন্তু। এই তো বললাম না, চুসুলের পর থেকে রেজাংলার রাস্তা খারাপই ছিল, এটা খারাপই রয়েছে। টার্মাক ধরে ধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। চুসুলের ভেতরের রাস্তাটা মনে হচ্ছে মেন রোডটা ভালো ছিল, আমরা অফরোডটাই নিয়েছি মনে হচ্ছে। কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, বালি টালি রয়েছে, তার সাথে সুরকি স্টোন চিপ ছোট্ট সমস্ত কিছু মিলিয়ে খুবই স্লিপারি রাস্তা। তার সাথে উব্রো খেব্রো দেখতে পাচ্ছ, বালিতে চাকা ঘেঁটে যেতে পারে, ডাবল গাড়িতে চালানো একটু মুশকিল। ঠিক আছে, তবে ওখান দিয়ে আমরা মেন রোড পেয়ে যাবো। ওই যে আর্মির গাড়ি আসছে, রে বাবা। পেয়ে গেছি মেন রোড। ওরে বাবা, কাঁপতে চলেছি আমরা সামনের দিকে। সবাই এসছে তো। রেজাংলা ওয়ার মেমোরিয়াল 10 কিলোমিটার। ওরে বাবারে ভাই, 2022-এ কাইন্ড অফ এরকমই রাস্তা পেয়েছিলাম আমরা, আর 2025-এও সেম। এখনও কিন্তু রাস্তা তৈরি হয়নি, কাজ চলছে দেখতে পাচ্ছি, কিন্তু এরকমই ছিল, পুরো এরকমই অফরোড ছিল। বললাম রে ভাই, ওরে ভাই রে। এই রাস্তাতেই যেতে যেতে লেফট সাইডে কিন্তু আমরা ক্যাম্প দেখতে পাচ্ছি, এবং ওইখানে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে ওটাতে দুটো ক্যাম্প মুখোমুখি হবে, ইন্ডিয়ান আর্মির আর চাইনিজ আর্মির দুটো মুখোমুখি ক্যাম্প রয়েছে প্রত্যেকটা এরিয়াতেই, কিন্তু তাই থাকার কথা এখানে। রেজাংলাতে গিয়ে যদি জুম করে দেখতে পাই তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। যে কাহা আগে হাম ইউহি রাহা চলতে চলতে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল, এখানে একটা শো হয়, এই শোটা পুরো একদম গায়ে কাটা দেওয়া, সেটা যদি এখন হয় আমরা সেটা দেখবো। তো রেজাংলা ওয়ার মেমোরিয়াল পৌঁছে আমরা যে জিনিসটাতে প্রথমে ফোকাস করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি পোস্ট আর চাইনিজ আর্মি পোস্ট, দুটো পাশাপাশি রয়েছে এদিকে সামনে। এদিকে আমি একটু জুম করে যদি দেখাই, আমি জানি না আমার ফোনে এতটা জুম করা যাবে নাকি। এই দেখো কোথায় গেল, এই দেখো এই বাদিকের এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি পোস্ট, এটা হচ্ছে চাইনিজ আর্মি পোস্ট। মানে বুঝতে পারছো, মাঝখানটায় নো ম্যানস ল্যান্ড। রেজাংলাতে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে আমরা এসে যেটা করেছি হচ্ছে খাবার অর্ডার, বিভিন্ন টাইপের খাবার অর্ডার হয়েছে। আমার ম্যাগি এসছে, আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে বনি ম্যাগি খাচ্ছে। হয়তো জীবনে ম্যাগি খাস না কেন? এখানে তো রাইস ছিল, আর কিছু ছোলার ডাল খাচ্ছে। ওগুলো কি? ওগুলো ছোলা ডাল নাকি কাবুলি ছোলে রাইস খাচ্ছে ও। বান্ডু তুই কি খাচ্ছিস? কারি রাইস। তুই তাহলে তো মোটামুটি
এখান দিয়ে আমরা খাবো, খেয়ে তারপরে রেজাংলা ওয়ার মেমোরিয়াল ভিজিট করবো, তারপরে আবার সামনের দিকে এগোবো। না থিয়েটার দেখবো। হ্যাঁ থিয়েটার তো দেখবো, শো দেখবো। তবে আমি এরকম অনেক ওয়ার মেমোরিয়ালের শো দেখেছি, তবে রেজাংলার শোটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। রেজাংলা ওয়ার মেমোরিয়ালের গেট দিয়ে ঢুকেই এখানে হচ্ছে আহির ধাম। এটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়ালের সব থেকে পবিত্র জায়গা। আর এইদিকে দেখতে পাচ্ছ উপরে এই যে পেছনের টপটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মুখবাড়ি টপ। এখানেই কিন্তু মেন যুদ্ধটা হয়েছিল। এখনও কিন্তু ওখানে ইন্ডিয়ান আর্মির বাংকার রয়েছে। একটু জুম করলে একটু ভালোভাবে তোমরা বুঝতে পারবে মনে হচ্ছে। কুমায়ুন রেজিমেন্টই যুদ্ধটা লড়েছিল, তাই জন্য কুমায়ুন রেজিমেন্টের 13 কুমায়ুন রেজিমেন্টের একটা স্মারক বলতে পারো। আর উপরে কিন্তু ফ্ল্যাগগুলোও রয়েছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ, তার সাথে ইন্ডিয়ান আর্মির ফ্ল্যাগ, কুমায়ুন রেজিমেন্টের ফ্ল্যাগ, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর যে 114 জন এখানে শহীদ হয়েছিল তার এখানে কিন্তু নামগুলো রয়েছে, তাদের নাম রয়েছে। সবার উপরে আমরা দেখতে পাচ্ছি মেজর শৈতান সিং, উনি রাজস্থান থেকে বিলং করতেন। এইটা হচ্ছে একটা মিনিয়েচার করা রয়েছে পুরো জায়গাটার। এই যে এখানে রয়েছে মুখবাড়ির টপ, আমরা দেখতে পাচ্ছি যে কোথায় গেল, এই যে মুখবাড়ি টপ। এই মুখবাড়ি টপটাই কিন্তু পেছন দিকে এখানে দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে পেছনের এই পাহাড়টাই হচ্ছে মুখবাড়ি টপ। এখানে মেন কিন্তু যুদ্ধটা হয়েছিল। আর তার সাথে সাথে এই যে যত ব্লু দেখতে পাচ্ছে, ব্লু লেখাগুলো সবই কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর তারপরে ওখান থেকে এগুলো হচ্ছে LAC, স্কাই ব্লু যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে নদী নালা রয়েছে। আর ডিপ ব্লু হচ্ছে, আর গ্রিনটা হচ্ছে হ্যাঁ গ্রিন রেজাংলা হচ্ছে, এগুলো হচ্ছে চায়না। রেডগুলো ক্যাপচার হয়েছে বললো। আচ্ছা এখানে দেখো ব্যাটেল রেডি, আমাদের কর্নেল স্যার ব্যাটেল রেডি আর কি মোটামুটি। পাহাড়ে ওঠে স্যার कितना কেজি होगा इसका? 25 কেজি। এটা হচ্ছে পুরো একজন আর্মির, এরকম একজন আর্মি পার্সোনাল এরকম কিন্তু মোটামুটি এরকম ওয়েট নিয়ে তারপরে পাহাড়ে ক্লাইম্ব করে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে দেখলাম হিমাদ্রি একজনের সুপার স্প্লেন্ডার সারাচ্ছে। মোটামুটি সুপার স্প্লেন্ডারে পাওয়ার ল্যাক করছিল, তো হিমাদ্রি কার্বোরেটার কি সব পরিষ্কার করে দিল। 30 বার বন্ধ হয়েছে না সুপার স্প্লেন্ডার। এয়ার ফিল্টারটাকে হাওয়া মারলি, কার্বোরেটার অ্যাডজাস্ট করলি, তো সুপার স্প্লেন্ডার মোটামুটি ঠিক হয়ে গেছে। কিন্তু সৌভিক ওর KTM DB 390-তে স্টার্ট দিতে গিয়ে দেখছে বন্ধ। যদিও হিমাদ্রি ট্রিপে আসার আগে অনেকবারই বলেছিল, আসার পরে অনেকবারই বলেছিল সৌভিকের বাইক ভোগাবে। তো আজকে কি সৌভিকের বাইক ভোগাচ্ছে? ভুগিয়ে দিয়েছে। এখানে সৌভিকের বাইক খারাপ হয়েছে, বিপ্লব, হিমাদ্রি, সৌমদীপ আর সৌভিক রয়েছে, আর আমরা বাকি টিম এগোচ্ছি। তার কারণ হচ্ছে হানলেতে অ্যাকোমোডেশনের সমস্যা হতে পারে আমাদের, হয়তো ওখানে হোমস্টে খুব লিমিটেড রয়েছে। তো তাই জন্য আমাদের আগে কি হোমস্টে বুক করতে হবে। লাস্ট টাইম আমরা এই প্রবলেমটা ফেস করেছিলাম, মানে দৌড়াদৌড়ি করেও সেরকমভাবে হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না। কোনো রকমে লাস্টে একটা হোমস্টে পেয়েছিলাম। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা বাকি টিম, ওদের 4 জন বাদ দিয়ে, 3টে বাইক বাদ দিয়ে আমাদের বাকি 6টা বাইক আর 7 জন মেম্বার এগিয়ে যাব হানলের দিকে। এখানে আমরা সোজা পাস ক্রস করে তারপরে এগোবো।
নিয়মা হয়ে হানলে পৌঁছাবো। নিয়মাতে পেট্রোল পাম্পও রয়েছে যতদূর এখানকার মানে কারুর পেট্রোল পাম্পের ভাইয়া আমাদের যা ইনফর্ম করেছে, নিয়মাতেও নাকি পেট্রোল পাম্প হয়ে গেছে, তো সেটা আমরা দেখে তোমাদের ইনফর্ম করে যাব। এখন বাজে হচ্ছে 5:43, হানলের ডিস্টেন্স 100 কিলোমিটার। 100 কিলোমিটার যেতে 2.5-3 ঘন্টা সময় লাগবে। এখন ওদের কাছে ওয়াকিও দিয়ে আসা হয়েছে, মোটামুটি হানলেতে গিয়ে যদি নেটওয়ার্ক না পাওয়া যায় তাহলে ওয়াকিতে আমাদের কমিউনিকেট করার চেষ্টা করবে ওরা। মানে 5 কিলোমিটার রেঞ্জ রয়েছে আমাদের কাছে যে ওয়াকিগুলো রয়েছে তার, তো ওখানে কমিউনিকেট করার চেষ্টা করবে। তো দেখা যাক হানলে পৌঁছে। হানলেতে মনে হয় নেটওয়ার্ক থাকবে। এই রেজাংলাতে কিন্তু নেটওয়ার্ক ছিল, এখানে জিও পোস্টপেড কিন্তু পাওয়া যাচ্ছিল, টাওয়ার মানে ফোনও করা যাচ্ছিল। এই রাস্তাটা লাস্ট টাইম যখন আমি ক্রস করছিলাম তখন নিজের মতো রাস্তা বানিয়ে নিয়ে যেতে হয়েছিল আমাদের। এরা কেউ এপাশ দিয়ে যাচ্ছি, আমরা কেউ এপাশ দিয়ে যাচ্ছি, যদিও কেউ ছিল না, আমরা একাই ছিলাম তখন। মানে কোনো সময় এপাশ দিয়ে যাচ্ছি, কোনো সময় ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে এরম করে করে গেছিলাম আগের বার। তোমরা ভাবো যে যদি হিমাদ্রি এখানে না থাকতো তাহলে কি হতো। সৌভিক অলরেডি আরএসএ করেই এসেছিলো, আরএসএকে কলফল করার চেষ্টা করছিল মনে হয়। মানে এটা বলতে কোনো দ্বিধা নেই, হিমাদ্রি থাকা মানে একটা বিরাট মেন্টাল সাপোর্ট। বাইক ট্রিপে হিমাদ্রির থাকা মানে মেন্টাল সাপোর্ট। ও নিজের জায়গা যেরকমভাবে তৈরি করেছে আমাদের টিমে, মানে কিছু বলার নেই, ওকে স্যালিউট করতেই হবে। আস্তে এগোই, আর বেশি বকবক করবো না, রাস্তা খুব একটা ভালো হবে না। আর মোটামুটি আগামী পাস ক্রস করা অবধি মনে হচ্ছে রাস্তা আমরা খুব একটা ভালো পাবো না। পাস ক্রস করে তারপরে আস্তে আস্তে ভালো রাস্তা পাবো, এবং হানলে পৌঁছানোর আগে 50 কিলোমিটার রাস্তা দারুণ হবে। এটা পুরোটাই বলছে কৈলাস রেঞ্জ, মানে এইদিকে কৈলাস পর্বতটা অনেকটা দূরে, মানে ইন্ডিয়ার লাস্ট পাহাড় বলতে পারি যে এটাই। এখন রাস্তাটা পুরো একই রকম থেকে গেছে, লাস্ট টাইমে এরকমই ছিল রাস্তা হাল, পুরো অফরোড, পুরো অফরোড। এই যে নিজের মতো রাস্তা বানাতে হবে এবার, ওই পাশের রাস্তা এই পাশের রাস্তা। রেজাংলা থেকে 5 কিলোমিটার আসার পরে আমরা কিন্তু আবার টারম্যাক পেয়ে গেছি। টারম্যাক ওই দূরে একটা জায়গা দেখা যাচ্ছে, বা দূরে একটা পাস মতো দেখা যাচ্ছে, ওই পাসটাই কিন্তু আমাদের ক্রস করতে হবে। পাসে ক্লাইম্ব শুরু করে দিয়েছি। সামনে খুব একটা হাই অল্টিটিউডে উঠতে হবে না, মানে খুব একটা হাই অল্টিটিউডে উঠতে হবে না, মানে আমরা কিন্তু এমনি হাই অল্টিটিউডে রয়েছি, খুব একটা ক্লাইম্ব আমাদের করতে হবে না। হুট করে মানে টুক করে পাসটা ক্রস করে আমরা নেমে যাবো নিচে, খুব ইজিলি আমরা কিন্তু পাসে উঠে গেছি। ওয়েলকাম টু সাগালা, হ্যাঁ সাগালা, মার্শমেরিকলা বলছিল। 15,260 ফিট অল্টিটিউড, এই হচ্ছে সাগালা। আমি এটাকে মার্শমেরিকলা বলছিলাম, আমার সাগালার কথাটা খেয়াল ছিল না। মার্শমেরিকলা নয়, সাগালা ক্রস করে আমরা কিন্তু নিচের দিকে এবার নামবো আস্তে আস্তে। লাস্ট ইয়ার একটা দোকান ছিল এখানটায়, দোকানের লোকটা বলছিল যখন ওই ডোকালাম হয়েছিল তখন পুরো এখান দিয়ে ট্যাঙ্ক মুভমেন্ট করছিল, ট্যাঙ্ক, ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্ক এই উপরটা দিয়ে। এখন আমরা কিন্তু এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দিয়ে বাইক রাইড করছি, যেটা ইন্ডিয়ার চায়নার বর্ডার হিসেবে আমরা সবাই জেনে থাকি। এই বাদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, মানে প্রথম পাহাড়ের লাইনটা ছাড়া, ওরে বাবারে বাবা উড়ে গেলাম পুরো। প্রথম পাহাড়ের লাইনটা ছাড়া সেকেন্ড যে লাইনগুলো শুরু হচ্ছে বা সেকেন্ড যে লাইনগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু তিব্বত বা চায়না অকুপাইড তিব্বত। এই যে স্নোক্যাপ মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই তিব্বতে মানে চায়নার মধ্যে পড়ছে। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে কিন্তু টাওয়ারও দেখতে পাচ্ছি আমি, টাওয়ার রয়েছে। আর এই পাহাড়টা দেখো পুরো খয়েরি কালারের, বাদামি কালারের পাহাড়, আর তার উপরে আবার সাদা, মানে পুরো একদম টুপির মতো, পুরো মুকুটের মতো সাদা বরফ পড়ে আছে। রেজাংলা থেকে বেরিয়ে বাইক খারাপ হওয়ার চক্করে একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, রেজাংলা ওয়ার মেমোরিয়াল দিয়ে পাস করলে কিন্তু এখানকার যে শোটা ওরা অবশ্যই দেখো, তার জন্য কোনো টিকিট লাগে না। তো শোটা কিন্তু দেখো, 15 থেকে 20 মিনিটের একটা শো, দারুণ লাগবে। মানে রেজাংলা স্টোরি, চুসুলের স্টোরি, মেজর শয়তান সিং মানে মরণোত্তর পরমবীর চক্র পেয়েছিলেন, তো রাজস্থানে মেজর শয়তান সিংয়েরও স্টোরি সমস্ত কিছু ওখানে ইনফর্ম করা হবে, বলা হবে। এরকম ভিউ থাকলে বাইক চালাতে তো মজা লাগবেই বলো। সেই জায়গাটা মনে হচ্ছে চলে এসেছি, যে জায়গাটা একটু কনফিউজিং,
লাস্ট টাইম আমি স্ট্রেট চলে গেছিলাম, কিন্তু এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হয়েছিল। এই জায়গাটায় যতদূর আমার মনে পড়ছে, চলো একটু সামনে গেলে বুঝতে পারবো। আমি হিমাদ্রিতে বলে এসেছি যে পেছনে যে গ্রামটা পাই, পাস ক্রস করে একটা ভিলেজ পাই, ভিলেজ থেকে নেমে এসে একটা রাস্তা রাইট টার্ন গেছে, একটা সোজা গেছে, মনে হবে সোজা রাস্তাটাই ঠিক রাস্তা, কিন্তু সোজাটা নয়, আলটিমেটলি আমাদের নিতে হবে হচ্ছে রাইট টার্ন। এই জায়গাটা বোর্ড বসিয়ে দিয়েছে, এইটা ছিল না। এই দেখো টাবুকসো জিবুসো দুমচে, আমাদের নিতে হবে হচ্ছে রাইট সাইড, এই রাস্তাটা বন্ধু, এইটা। এই যে হেনা, হ্যাঁ এখানে আইটিবিপি হেনা দেখতে পাচ্ছ, এখান থেকে রাইট সাইড কিন্তু নিতে হবে হানলের জন্য, এই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে। ওই যে যেটা তোমার ওই হিনা লেখা আছে, হিনা দুংতি নর্থ হানলে, हाँ ये तो जाता, वो घूमना पड़ेगा, ये शॉर्टकट है। বান্টু বলছে যে এইটা দিয়ে ঘুরতে হবে না, কিন্তু লাস্ট টাইম আমি কিন্তু এটাতেই গেছিলাম, ওটাতেই যাইনি। তো আমরা ডান দিকের রাস্তাটা নিচ্ছি না, এখানে যারা কাজ করছে বুলডোজার নিয়ে তারা বললো রাস্তাটা খুব খারাপ রয়েছে, ওই জন্য আমরা এই রাস্তাটাই নিচ্ছি। হেনা 16 কিলোমিটার হেনা থেকে নিচ্ছি, এই পাশ দিয়ে এসছি আমরা স্ট্রেট এগোই সামনের দিকে। নদীর ব্রিজ ক্রস করে আমাদের রাইটটা নিতে হবে, এই পাহাড়ের গা দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে আমরা যাবো এখন। হেনা রাস্তার ভিউটা ঠিক কিছুটা এরকম, দেখো এখানে আমরা সিলভার স্যান্ডের মতো বালি টালি পেরিয়ে যাচ্ছি সামনের দিকে, এখানটা আবার গ্রিনারি রয়েছে। আর দেখো এখানটা একদম কচি কলা পাতা কালারের মতো সবুজ, হলদেরে সবুজ, তারপরে একটু ডিপ সবুজ, তারপরে আবার একটু মানে এটাকে মেরুন কালার বলা যেতে পারে, হালকা মেরুন রয়েছে, বাদামি রয়েছে, নীল আকাশ রয়েছে, তার সাথে চাঁদ রয়েছে আকাশের সামনে, পেছনে সূর্য রয়েছে। আর কি লাগে ভাই, আর কি লাগে। এই যে দুংতি রাইট সাইড দেখাচ্ছে আমাদের, মোস্ট প্রবলি রাইট সাইডেই নিতে হবে। এটাও একবার বলে দে ওদেরকে রাইট সাইড নিতে হবে এখানকার। ভাইয়া হানলে का रास्ता यही है ना? हाँ हाँ 15-20 किलोमीटर के बाद टी पॉइंट आएगा। हाँ हाँ टी पॉइंट से लेफ्ट को ले लेना, लेफ्ट। न्योमा कितना दूर है? न्योमा अलग पड़ेगा, फिर दोनों सेपरेट रूट है। मतलब न्योमा से हम लोग नहीं जा रहे फिर? न्योमा से नहीं जाओगे। वो बीच में से एक राइट टर्न लेने से वो हो जाता क्या, वो हानले जाता? यहाँ से आप जाओगे जैसे ही, हाँ यहाँ से 15 किलोमीटर के बाद टी पॉइंट बनेगा। अच्छा, टी पॉइंट से लेफ्ट को लोगे आप, और राइट को लोगे वो न्यूमा जाएगा, लेफ्ट फिर हनले जाएगा सीधा। समझ गया। और ये इंदस क्या रिवर है क्या? हाँ इंडस रिवर है, ये इंदस रिवर है ना, समझ गया। এটা হচ্ছে একদম উমলিংলার পেছন দিয়ে ডেমচক দিয়ে আসছে ইন্দাস নদী। আমরা ইন্দাস নদীর কে ডান দিকে রেখে যাব, আমাদের বাদিকে রেখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডান দিকে রেখে যাব ইন্দাস নদীকে। হ্যাঁ চায়না থেকে ডেমচক থেকে ইন্ডিয়াতে ঢুকছে ইন্দাস। আপাতত দেখতে পাচ্ছ ইন্দাস নদীর কি সিচুয়েশন এখানে, বাপরে বাপ, রাস্তাটা কিরমভাবে বানিয়ে রেখেছে। হ্যাঁ ড্যাম টাইপেরই তো বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছি। ব্রিজ হচ্ছে নাকি ওখানে? থেকে 48 কিলোমিটার এই দুংতি চেকপোস্টে আমরা মোটামুটি পারমিট দেখালাম, তারপরে এগোচ্ছি। দেখো সিন্ধু নদীর ভিউ দেখো, খালি সিন্ধু নদী, সিন্ধু নদ নদী ভিউ দেখো, ওফ দারুণ। আমাদের ওই রাস্তাটা দিয়ে, ওই পারের রাস্তাটা দিয়ে যেতে হতো, ওটা শর্টকাট রাস্তা ছিল, কিন্তু আমরা লং কাট নিয়ে নিয়েছি। নিয়মাকে হয়তো আমরা বাইপাস করবো একটুখানি। এই হচ্ছে সিন্ধু উপত্যকার ভিউ দেখো, পুরো গল্ফ কোর্স, ঘাসগুলো দেখো একদম সবুজ। এই রিজিয়নের সব থেকে বড় নদী, তার উপত্যকা দিয়ে এখন আমরা রাইড করে যাচ্ছি, ভাবতে পারছো। এই দেখো হানলে হচ্ছে লেফট সাইডে হানলে। দুংতি থেকে আমরা আসছি নিয়মার নিচের দিকে, ডেমচক এখান থেকে 113 কিলোমিটার, কোয়ুল 53 কিলোমিটার। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, 53 কিলোমিটার এখন আমাদের জার্নি করতে হবে। এই তো এই জায়গাটা বুঝতে পেরেছি, মানে এই জায়গাতেই আমরা গেছিলাম। এই রাস্তাটাও বেশ ভালো রাস্তা, আমি সবাইকে সাজেস্ট করবো। যেটা দিয়ে আমরা এলাম হিনার দিকে নিয়ে, তারপরে হিনা অবধি না গিয়ে রাইট টার্ন নিয়ে সিন্ধু নদী ক্রস করে দুংতি হয়ে, তারপরে এই টি পয়েন্ট থেকে লেফট টার্ন নিয়ে হানলে, এটাই কিন্তু বেস্ট রাস্তা। নিয়মা পেছন দিকে পড়ে থাকলেও আমরা নিয়মার দিকে আর গেলাম না। এই জায়গাটার নাম হচ্ছে লোমা। আমরা নিয়মাকে বাইপাস করলাম, কিন্তু লোমা দিয়েই যাচ্ছি। লোমা, এই যে এই গ্রামটা আমরা পেরোচ্ছি, এটা হচ্ছে রঙ্গ। আর এদিকে দেখো লাইট চলে যাবে একটু পরে, সূর্য অস্তের আলো পড়েছে শেষ।
আলো পাহাড়ে মাথায় পড়ে পুরো একদম এগুলো কমলা হয়ে গেছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে সামনের দিকে। আর রঙ্গ ভিলেজটাও কিন্তু খুব সুন্দর, বেশ সবুজও রয়েছে এখানে। আর তার সাথে সাথে একটা ছোট্ট নালা নিচের দিকে নেমে গেছে, নালার উপরে শেষ সূর্যের আলো পড়েছে আর জল চকচক করছে। পুরো মরুভূমির মাঝখান দিয়ে আমরা কিন্তু রাইড করে যাচ্ছি এখন। আর এখানে যখন খুব জোরে হাওয়া চলে তখন এই পুরো বালি টালিগুলো রাস্তার মধ্যে উঠে চলে আসে, তখন কিন্তু বাইকের জন্য খুব রিস্ক হয়ে যায়, খুবই রিস্ক হয়ে যায়। এই দিকটা পুরো গ্রিন আর এদিকটা আবার পুরো বালি। হানলে 34 কিলোমিটার আমরা পৌঁছে গেছি। হানলে এই বাদিকের রাস্তাটা ফটিলা যাওয়ার রাস্তা, হ্যাঁ এটা দিয়ে নেমে আসবে। রাত 9:54 বাজে আর আমরা হানলেতে অনেক খোঁজাখুঁজির পর একটা হোমস্টে পেয়েছি। হানলেতে এত লোড রয়েছে, স্পেশালি বাইকারদের এত লোড রয়েছে যে কি বলবো তোমাদের, কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না। আমাদের আজকে এবং আগামীকালও থাকতে হবে এখানে, এবং আগামী পরশু দিনও মনে হচ্ছে এখানে থাকতে হবে আমাদের। তো তাই জন্য 3 দিনের তো একসাথে রুম পাওয়াই যাচ্ছিল না। তারপরে একটা রুম পেয়েছি, আপাতত আজকে রাতটা এখানে কাটাবো, কালকে কি করবো আমি এখন অবধি জানি না। আজকের রুমটা হচ্ছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই, হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড মানে বিরাট বড় বেড রয়েছে, 3 জনও শোয়া যায়। যদি এখানে একটা ডাবল বেড, এখানে একটা ম্যাট্রেস রয়েছে, আমি বনি বান্টু এটা শেয়ার করব। আর তার অ্যাটাচ টয়লেটও রয়েছে এখানে। আর তার সাথে 2টো রুম আমরা এখানে পেয়েছি, একটা 4 বেডের একটা ডাবল বেডের। তো ডাবল বেডে আমরা 3 জন মেকআপ দিচ্ছি, আর 4 বেডে তো 4 জন চলেই গেছে। আর আরও একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে সৌভিকের বাইকটাতে আরও একটু বড় ইস্যু হয়েছে। তো সৌভিকের বাইকটা এখন টো করিয়ে লে নিয়ে যেতে হবে। সৌমদীপ, বিপ্লব, হিমাদ্রি আর সৌভিক চুসুলে থেকে গেছে, ওরা আজকে আর এখানে আসতে পারেনি। সৌভিকের বাইক নিয়ে কালকে ওদের ব্যাক করতে হবে লে। এখনো হিমাদ্রি, বিপ্লব আর সৌমদীপ হয়তো আগামীকাল এখানে চলে আসবে, কিন্তু সৌভিককে আর এইবারের জন্য উমলিংলাতে আমরা দেখতে পাবো না। সৌভিক ব্যাক করে বেরিয়ে যাবে লের দিকে। যাই হোক, কালকে আমরা এখানে ওয়েট করব ওদের জন্য, বাকি টিমের জন্য। তো ওরা আসলে তারপর আমরা জার্নি শুরু করব। আর আপাতত যেটা করবো এখন সেটা হচ্ছে ডিনার। ডাইনিং এরিয়াতে ডিনার সার্ভ হয়ে গেছে, এখন ডাইনিং এরিয়াতে যাব আর তোমাদের দেখাবো কি রয়েছে ডিনারে। এরকম সুন্দর একটা ডাইনিং এরিয়াতে সবাই ডিনার করতে এখানে বসে পড়েছে। এখানে সেলফ সার্ভিস রয়েছে, বুফে রয়েছে এখান থেকে। हाँ डिनर शेष हो गया ना, আমি তো বসবো। এই যে দিদি হচ্ছে ওনার इधर का। दीदी क्या नाम बोले होमस्टे का? लाचोस होमस्टे। एंड आप एक नंबर भी बता दो इधर, आपका नंबर। आप नंबर याद नहीं, कोई आएगा कॉल करके क्या करेगा था? नंबर मुझे याद नहीं, सब कुछ किया लेकिन पैसा कम नहीं किया। আমাদের রুমগুলো কত করে পড়েছে? 1000 টাকা পার পারসন, 1000 টাকা পার পারসন ডিনার আর ব্রেকফাস্ট। তো যাই হোক এভাবে ডিনার করি।